এখন বাজছে দুপুর 12টা। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এরপরে যাচ্ছি সাইট সিনে। আর হোটেলটা বাইরে থেকে দেখানো হয়নি, হোটেলটা তোমরা দেখলে রুম টুর তোমাদের দিয়েছি। তো চলো বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। একদম রোডের উপরে, খুব ভালো লোকেশন, সামনেই হচ্ছে লোকাল মার্কেট। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। চলো। এই দেখো আমাদের হোটেল সাদনিক, এটা নিচে এখানে রেস্টুরেন্টও আছে। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ, একটু জুম করলে বোঝাতে পারবো, ট্রেন্ডস এখানে আছে, একদম ট্রেন্ডসের অপোজিটেই। এটা হলো একদম মেন রোড, তো খুব সুন্দর একটা লোকেশনে আছে। তো চলো, এরপরে আমাদের হোটেল থেকে একটা টোটো বলে দেওয়া আছে, মানে ওনারাই বলে দিয়েছেন। তো ওইটাতে করেই আমরা যাব সাইট সিন করতে। তো টোটোর দাদার জন্য আমরা একটু অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে। তবে আজকের ওয়েদারটা বেশ ভালো, হালকা একটু বৃষ্টিতে ভিজতে হয়েছে, বাট রোদ নেই, গরম অনেকটাই কম, তো বেশ ভালোই লাগছে। আশা করি আমাদের সাইট সিনগুলো বেশ ভালোভাবেই করতে পারবো। তো অবশ্যই সাথে থাকো, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই যে চলে এলাম ফার্স্ট লোকেশনে, দেখতেই পাচ্ছ এটা কামান রাখা আছে, কামান গোলা। এটা বাংলাদেশ থেকে এসেছিল, মুর্শিদ কুলি খাঁকে দেওয়া হয়েছিল, তাই তো। এটার ওজন হচ্ছে 7 টন, মানে বুঝতেই পারছো এই যে কামানের এই যে কড়া টাইপের যেগুলো দেখছো, কতটা চওড়া কত মোটা, দেখে বুঝতেই পারছো। 7 টনের কামান এটা। এই কামানটাই ফার্স্ট এসেছিল বাংলাদেশ থেকে এখানে। হ্যাঁ, মানে বোম বেরোতো এখান থেকে, এই যে ভাবা যায় 7 টনের, মানে কতটা বাবারি। আমরা এবার চলে এলাম কাটরা মসজিদ। চলো, এখানে প্রবেশ বিনামূল্যে। ওদিক থেকে যাবো নাকি? আচ্ছা, এদিক থেকে চলো। মুর্শিদাবাদ, হ্যাঁ, মুর্শিদাবাদ জেলায় পয়সা খরচ করে ঘুরতেছেন সব থেকে পুরনো জায়গা। আর এখানে দুটো জায়গা অরিজিনাল দেখে যাবেন, এই কাটরা মসজিদ আর পাশে একটা কামান আছে। হ্যাঁ, কামানটা দেখে এলাম। কামান আর এই কাটরা মসজিদ, এই দুটো জিনিস অরিজিনাল। আচ্ছা, তাছাড়া যতগুলো জায়গা দেখেছেন কিংবা দেখবেন সবই নকল। হাজারদুয়ারি এরও 108 বছর পর হাজারদুয়ারি তো ডুপ্লিকেট দাঁড়িয়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি একে অনুসরণ করে দাদা মুর্শিদাবাদ জেলায় 1 থেকে 76টি স্পট তৈরি। আচ্ছা, আমি এখান থেকে বলবো একদম, তো শুনবেন, ভালো লাগবে। সব থেকে পুরনো জায়গা। দেখুন, আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসছেন, এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা, আর আপনারা দেখতে এসছেন কাটরা মসজিদ। আর সবজি কাটরার নাম দেওয়ার কারণ, এই যে রাস্তার ফুলের গার্ডেন দেখছেন, এগুলো কিন্তু সব নতুন। নাহলে আজ থেকে 300 বছর আগে এই যার নামে দাদা জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে 2 দিন সবজির মার্কেট বসত। আচ্ছা, তার জন্য এই জায়গাটার নাম হয় সবজি কাটরা। সবজি কাটরা, হ্যাঁ। আচ্ছা, কাটরা ভাষাটা হচ্ছে একটি আরবি ভাষা, এবং মার্কেটে বলা হয় মানে বাজার। আর পাশাপাশি দেখুন দুটো বড় বড় মিনার দেখতে পাওয়া যায়, কিন্তু ইংরেজিতে ওয়াচ টাওয়ার, বাংলাতে বুরুজ বলা হতো। ওকে, এরকম মিনার কিন্তু টোটাল মসজিদের 4 কর্নারে 4টি ছিল। আমাদের এখানে 1897 সালে বিশাল বড় একটা ভয়ানক ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পতে এরকম 2টি মিনার এবং মুর্শিদাবাদের কনেকটিতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এই মিনার দুটো কাজ চলেছে কিন্তু দুটো। মিনারে যে উপরে খোপগুলো দেখতে পাওয়া যায়, এসব খোপে নবাবের সময় সৈনিক লোকরা থাকতেন, আর দেখতেন কোনো শত্রুপক্ষ এসে মসজিদে কিংবা মার্কেটে এসে আক্রমণ করছেন কিনা, এবং আরবি আজান দেওয়া হতো। এখন যেরকম সব মন্দির মসজিদে মাইক আছে, তখন তো আর ছিল না, তাই ওরা কী করতেন, বাঁশের চোঙ বা টিনের চোঙ মানে আরবি আজান দিত। আর দেখুন, একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, মসজিদের চারিদিকে কিন্তু পাবেন কিছু একতলা রয়েছে, কিছু ভূমিকম্পতে ভেঙে গেছে। এগুলোকে ভূমিকম্পতে এই যে চারটে দেখাবো দুটো, না দুটো তো আপনি দেখালেন, হ্যাঁ, আর আরো বাদ বাকি দুটো ধুলিসাৎ, হ্যাঁ দেখাবো আমি। ওকে, আর এই যে এই একতলা দোতলা ঘরগুলোকে দেখছেন, মসজিদের চারিদিকে কিন্তু পাবেন, এগুলোকে মুসাফিরখানা কিংবা মাদ্রাসা বলা হতো। মাদ্রাসা। নিচের ঘরগুলোতে এক একটা করে 4টে করে বাচ্চা শিশু আর একটা শিক্ষক থেকে কোরআন শরীফ পাঠ করানো, আরবি, উর্দু এবং ভার্সিত।
আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নমাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা ছিল। আর নবাবের সময় কিন্তু দাদা কারেন্টের ব্যবস্থা ছিল না, তা দেওয়ালে গায়ে তাকিয়ে দেখুন ইংরেজি অক্ষরে উল্টো টিগুলো দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারোদিকে কিন্তু রয়েছে। এগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। এই আলোতে পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো। আর এই গেটগুলো সব ছোট করে দেওয়ার কারণ নবাবের সময় যে কোনো মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সিলামকে ঢুকতে হতো। কারণ কি, নবাবের পিরিয়ডে কিন্তু সব 6 ফুটের উপরে লম্বা ছিল। যেমন মুর্শিদ কুলিকা ছিলেন 6.5 ফুট লম্বা, আর নবাব সিরাজউদ্দৌলা ছিলেন 7 ফুট 3 ইঞ্চি লম্বা। সবচেয়ে বড় কথা, গোটা কাটরা মসজিদ ঘুরে বেড়াবেন কোথাও জানলা দরজা তীর বর্গা কিচ্ছু পাবেন না, একমাত্র মুর্শিদ কুলিকার সমাধি ছাড়া। রাত্রিবেলাও তোরা সামিয়ানা টাঙিয়ে দিতেন যেটাতে জানলার দরজা আমরা পর্দা দিই। আর যে গেটে বর্তমানে আমরা এখন প্রবেশ করে এলাম এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড। আচ্ছা, এটা হচ্ছে পেছন দিকটা। হ্যাঁ, সামনের দিকে আমরা এখন যাব। আচ্ছা, চিটে গুড়, খয়ের জল, মেথির জল, ডাবের জল, ডিমের উপরে যে সাদা অংশগুলো থাকে ওটা, এবং সাবুদানা, এই 8 রকম জিনিস দিয়ে তৈরি। বাবা এইগুলো দিয়ে এটা তৈরি? হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, তখন বালি সিমেন্ট ছিল না। হ্যাঁ, এইটুকু আমাদের ঘরে 10 ইঞ্চি দেওয়াল হয়, আর এটা হচ্ছে মোটামুটি 40 ইঞ্চি দেওয়াল আছে। চলো 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 চলো, আমরা দিনে 1 সেকেন্ড এসে দাঁড়াতে পারেন না, এতটা ঠান্ডা। গরমের দিনে এসি করবেন। আর এটাই কিন্তু হচ্ছে দাদা মেন মসজিদ, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ। ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন, 25 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকা মারা যায়। তাহলে হ্যাঁ, এইটাই হচ্ছে মেন আপনার মসজিদ। হ্যাঁ, যাবো আমরা ভিতরে। আচ্ছা, সব বলবো বলছি। তাহলে তাকিয়ে দেখুন চারকোনা করে যে খোপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো তো আপনার ভরাট হয়েছে চারুদিকে পাবেন ছোট বড় করে। এইসব খোপের উপরে নবাবের সময় বেলজিয়াম গ্লাস সেট করা তো এক ধরনের উন্নতি মানে কাজ। আচ্ছা, আর এই যে ছোট খোপগুলো দেখছেন এগুলোকে বলো তো কুলঙ্গি, মসজিদের চারুদিকে কিন্তু পাবেন। কুলঙ্গি মানে এগুলোতে প্রদীপ, আর উপরে যে আই টাইপের দেখছেন এগুলোতে জ্বালিয়ে দাও তো মশাল। এর আলোটা যখন এই কাছের গায়ে পড়তো পুরো মসজিদটা কিন্তু আলো হয়ে থাকে। আচ্ছা, দারুণ কনসেপ্ট। আর নিচে যে গুহা টাইপের দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারুদিকে কিন্তু রয়েছে, এটা কিন্তু গুহা নয়, এটা ভেন্টিলেটর রূপে কাজ করা হতো। আমরা যেমন ঘর বাড়ি করলে উপরে রাখে আলো বাতাস পাস করার জন্য, এটা নিচে রেখেছে। কারণ টোটাল কাটরা মসজিদ ঘুরে বেড়াবেন কোথাও 1 ইঞ্চি রড 1 ইঞ্চি কাঠের সাপোর্ট পাবেন না। টোটাল কাটরা মসজিদটা কিন্তু আর্চের উপরে দাঁড়িয়েছে, খিলানের উপরে। এতটা উঁচু ছিল, একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেড়াতে পারতেন, এখন কিন্তু পারবেন না। কারণ সেই 1897 সালে ভূমিকম্পতে মসজিদটা বসে যায়, এটাকে সিল করে দাও। আর মিডিলে যে ইটের সাপোর্টগুলো দেখছেন এগুলো কিন্তু সব পরে দাও। এটা পরে দেওয়া হয়েছে। এর নিচের দেখুন আর উপরের দেখুন, এটা বোঝা যাচ্ছে, তফাৎ বোঝা যাচ্ছে। আর চারুদিকে তাকালে যে সাদা ছোপ ছোপ রঙগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই কাটরা মসজিদে কিন্তু নবাবের পেটে এরকম পুরোটা সাদা রঙই করা ছিল। আর এসব রঙগুলো কিন্তু তখনকারই রং, যার বয়স চলছে 301 বছর বয়স, 1723 আর 2024। আর গ্লাসটা কি বললেন? গ্লাস কি ধরনের গ্লাস ছিল এটা? বেলজিয়াম গ্লাস। বেলজিয়াম গ্লাস। হ্যাঁ, এগুলো যাওয়ার সময় ইংরেজ লোক 200 নৌকার জিনিস ওরা যাওয়ার সময় লুটপাট করে চলে। আর সরাসরি তাকালে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সিঁড়ির উপরে উঠলে দেখতে পাবেন 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। যে এতক্ষণ নমাজ হয় না, হিস্ট্রিক্যাল মনুমেন্ট হয়ে গেছে, ওর জন্য কিন্তু সবাই আমরা প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো সবাই কিন্তু আমরা এম করে প্রবেশ করতে পারতাম না। আসুন উপর সিঁড়ির উপরে উঠলে বুঝতে পারবেন কোথায় এসে পৌঁছেছে। আর আজ পর্যন্ত কোনো ভিজিটার এসে বলতে পারেনি খারাপ জায়গা। দারুণ দারুণ। এবার পায়ের নিচে ফলো করুন, বাংলাইটে চারকোনা করে খোপ গুলো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তখনকার সময় এগুলো কিন্তু এক একটা করে আসন। আচ্ছা, কোনো আসনের সাথে কোনো আসন কিন্তু মিল পাবে ম্যাচ করছে না। এরকম আনুমানিক 2000টি আসন আছে। 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতো। আর তাদের গায়ে জন্য রোদ জল না পড়ে তার ব্যবস্থা। উপর দিকে তাকিয়ে যখন প্রথম থেকে শেষ পর্যন্ত লোহার বালা ঝুলছে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই বালার সাথে মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে এখনো কিন্তু ছোট ছোট লোহার হুক দেখা যায়। কারণ এখানে বসে যারা নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন তাদের গায়ে জন্য রোদ জল না পড়ে সামিয়ানা টাঙিয়ে দেওয়া। এখন যেরকম তিরপল তখন তার ওগুলো ছিল না, তাই কাপড় টাইপের সামিয়ানা টাঙিয়ে দেওয়া। সেম দেখুন চারকোনা খোপ রয়েছে, সেম বেলজিয়াম গ্লাস সেট করা থাকতো। রাতে যখন চাঁদের আলো পড়তো পুরো মসজিদটা কিন্তু আলো হয়ে থাকতো।
এবার দুপাশে তাকিয়ে দেখুন ভাঙা ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। টোটাল কিন্তু গম্বুজের মতো রাউন্ডে পুরোটা কিন্তু সে মুসাফির খানা ছিল, বিশ্রামের জায়গা। সে ভূমিকম্পতে ঘরগুলো কিন্তু সব কিন্তু ভেঙে যায়। যে প্রথম যে দুটো গম্বুজ দেখছেন, প্রথম দুটো, এই দুটো গম্বুজ আজ থেকে 7-8 বছর আগে নতুন সামনে দুটো। হ্যাঁ, তার জন্য এটার একটু স্ট্রাকচারটা আলাদা, এগুলোটা আলাদা আলাদা। আর এটাই কিন্তু হচ্ছে দাদা মেন মসজিদ, এরকম টোটাল 5টা গেট আছে। আসুন ভিতরে। দুটো গম্বুজ দেখছেন বড় বড়, একটি মাথার উপরে একটি সামনে। নবাবের সময় কিন্তু এরকম সারিবদ্ধভাবে টোটাল 5টা গম্বুজ। বা দিকটা কাত হয়ে গেছে, বসে গেছে বা দিকটা। আর আমরা তো একটা বাচ্চা মানুষের গায়ে পা লাগলে প্রণাম করি। মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবী করেছিলেন। তার মধ্যে মুর্শিদ কুলিকা কিন্তু হিন্দুর থেকে মুসলিম। ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, আর বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন আমরা ওনার সমাধির উপর দিয়ে এখন হেঁটে যাবো বলবো। আসুন। আর সরাসরি তাকালে যে নকশাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটার নাম কিন্তু জাফরি। ওটা পুরোটাই ছিল, ডান দিকটা ভেঙে যায় বলে প্লাস্টার করে রেখেছে জাফরি। হ্যাঁ, পিছনটা পুরোটাই ছিল, ওটা কিন্তু পুরোটাই ভেঙে যায়। সাদা ঘরটা দেখতে পাওয়া যায়, তার দুপাশে তাকালে ছোট ছোট খোপ দেখতে পাওয়া যায়। কিন্তু এসব খোপের নবাবের সময় চন্দন কাঠ জ্বালিয়ে দেওয়া হতো। কারণ নবাবের সময় যেসব নমাজি ভাইরা আসতেন বাইরের থেকে নমাজ করতে, তাদের নাকের জন্য বাইরের থেকে কোনো রকম খারাপ দুর্গন্ধ না আসে, তারই কারণ। এবার চলুন ওনার সমাধি দেওয়াবো, তারপরে শিবের মন্দির। আমি তফাৎ কেন বলছিলাম, উপরটা দেখুন কোনো সিল নেই, প্লাস্টার নেই, খোলা এবং মাটি। আজ পর্যন্ত যতগুলো দেখেছেন সব দেখবেন সিল করা, প্লাস্টার করা। এনারটাই খোলা, কারণ উনি নিজে বলে গেছিলেন যে মানুষ যখন হেঁটে যাবে তাদের পায়ের ধুলোটা যেন আমার বুকের উপরে একটু পড়ে। মাটিটা কেমিক্যাল দ্বারা করে, কারণ কি কোনো রকম ঘাস টাস এটা ওঠে না ওঠে, তারই। হ্যাঁ, যাবে। সমাধি স্কুলে গিয়ে তো প্রথমে নবাব ছিলেন না, কে ছিলেন? দিল্লির সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। ওনার কাছে দেওয়ান হিসাবে কাজ করতেন, মানে ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন। তখন আমাদের এখানকার রাজধানী কোথায়? বাংলাদেশ, ঢাকা শহর। আর এই ঔরঙ্গজেবেরই কিন্তু ছেলে ছিল। ওনার ছেলের সাথে এই নবাব মুর্শিদ কুলিকার কোনো বিষয়ের আগারেগি হলে এই মুর্শিদ কুলিকা বিরক্ত হয়ে নিজে এবং নিজের বিশ্বাস্তর যে কর্মচারীগুলো ছিলেন ওইখান থেকে এখানে নিয়ে এসে নিজের ব্যবসা শুরু করেছিলেন। তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না এবং ইনি নবাবও হননি। এই মুর্শিদ কুলিকা ইনি দাক্ষিণাত্যে বুরানপুর গ্রামে ব্যামন করে জন্মগ্রহণ করেছিলেন। তখন বর্গী হামলাতে, যেটা আমরা এখন ডাকাত বলি, সে বর্গীরা এই মুর্শিদ কুলিকাকে একদম শিশু অবস্থায় চুরি করে এক ইস্পানের বনে খাজি পানরের কাছে কৃতদাস রূপে বিক্রি করে দিয়েছিলেন। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি এবং ইসলাম ধর্মিনাকে দীক্ষিত দিয়েছিলেন। তারপরে 1702 খ্রিস্টাব্দে এই দিল্লির সময় ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে অর্থহীন হয়ে পড়ে গেছিলেন। তখনকার সময় মুর্শিদ কুলিকা এখান থেকে 1 কোটি টাকা, টাকা তো না 10 টাকা কয়েনের মুদ্রা, সে ঔরঙ্গজেবকে রাজব্য হিসাবে পাঠিয়েছিলেন। তারই প্রতিদিনে ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলিকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং নবাব মুর্শিদ কুলিকা নামটি নাকি উপহার দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই মুর্শিদ কুলিকার নামে এই জেলাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলিকা কিন্তু একদম শেষ সময় কারণবশতই কারো কাছ থেকে জানতে পেরে গেছিলেন যে আমি হিন্দু ব্রাহ্মণ করে জন্মেছিলাম, শিশু অবস্থায় মুসলিম সম্প্রদায় বিক্রি করে দেওয়া হয়। জানার পরে কিন্তু তখনকার সময় মুর্শিদ কুলিকা হিন্দু সমাজে ঘুরে যান, এনাকে না হয়নি ত্যাগ করে দেওয়া হয়। কারণ কি, তখনকার ব্রাহ্ম সমাজ ছিল কঠিন, কঠোরকে মেনে নিতে পারেননি, নিজের মা বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন। তখনই মুর্শিদ কুলিকা হিন্দু সমাজের প্রতি রাগ এবং একটা ঘৃণা জন্মে যায়। সেই রাগে ঘৃণাতে মুর্শিদ কুলিকা কিছু পাপ অন্যায় কাজ করে ফেলেছিলেন, দিয়ে বলেছিলেন আমি তো পাপ অন্যায় কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় দেওয়া হবে, আমার সমাধির উপর দিয়ে নানা নমাজি ভাইরা হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের উপরে ধুলো পড়বে, তাহলে আমার আত্মার শান্তি পাবে, পাপ মুক্ত হবে। অনেকে বলেন যে কলিজা খেত, এটা কিন্তু রং ইতিহাস। মানুষ যতই খারাপ হোক, ডেলি একটা বাচ্চা শিশুকে মেরে কখনো কিন্তু তার কলিজা খেতে পারে না। মুর্শিদ কুলিকা মারা যাওয়ার পরে ওনার জামাই সেকেন্ড নবাব সুজাউদ্দৌলা দায়িত্ব নিয়েছিলেন, দিয়ে এখান থেকে কর ট্যাক্স সুদ আদায় করতে পারতেন না বলে এখান থেকে চলে গেছিলেন উড়িষ্যাতে। আর তখনকার সময় কিন্তু মুর্শিদ কুলিকার মেয়ে অপরূপ সুন্দর ছিলেন দেখতে, দিয়ে কি করতেন ছেলেগুলোকে মেরে ফেলতেন। দিয়ে ওইখান থেকে এখানে এসে যখন দেখছে সুজাউদ্দৌলা নিজের স্ত্রী লোকের উপরে এরকম অন্যায় অত্যাচার করছে,
তখনই সহ্য করতে না পারে নিজে হাতে নিজের স্ত্রীকে বুকের উপর পাথর চাপাতে জ্যান্ত সমাধি দিয়েছিল। এটাই হচ্ছে অরিজিনাল কাহিনী। মুর্শিদ কুলেক ওনার মেয়েকে মেরেছিলেন, এটাও কিন্তু রং। যদি বলেন কেন, মুর্শিদ কুলেকা মারা যায় 1725-এ, আর মুর্শিদ কুলেকার মেয়ে মারা গেছিল 1734 খ্রিস্টাব্দে। ইংরেজদের সাথেও সিরাজদৌল্লা হেরে যান। অনেকে বলেন মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু মির্জাফর বিশ্বাসঘাতকতা করেননি। সিরাজের মৃত্যু যেন না হয় শেষ পর্যন্ত মির্জাফর কান্না করেছিলেন। মেন ছিলেন ওনার মাসে ঘসিটে বেগম। হ্যাঁ, 23 যে নবাব মির্জাফরের বিশ্বাসঘাতকতা করেন এবং ইংরেজদের সাথেও সিরাজদৌল্লা হেরে যান। সিরাজ সব কিছু পাল্টেছিলেন, একটা জিনিস পাল্টাতে ভুলে গেছিলেন, ওনার পায়ের জুতোটা। দিশাহারা হয়ে এখান থেকে একা নৌকোপথে পালানোর চেষ্টা করেছিলেন। আমাদের এখানে ভগবান গোলা বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে দানসাপুকুর বলে একটা লোক কোনো জুতো দেখে চিনতে পেরে গেছিলেন যে এটা নবাব সিরাজদৌল্লা। তো সিরাজকে ধরে নিয়ে যায় এবং মির্জাফরের বাড়িতে 3 দিন বন্দি করে রাখা হয়। 3 দিন পরে সিরাজ বুঝতে পেরে গেছিলেন আজকে আমার শেষ দিন, আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে। সিরাজ নমাজ পড়ার আগে ওদের কাছে খাওয়ার জল চেয়েছিলেন। ওরা কি করেছিলেন, 1 কলসি জল সিরাজের মাথার মধ্যে ফেলে দিয়েছিলেন। সিরাজ যন্ত্রণায় মাটিতে লুটে পড়েন। পিছন থেকে মোহাম্মদ বেগ সিরাজের পিঠে ছুরি মেরে দিয়েছিলেন। তারপরে সিরাজকে টুকরো টুকরো করে বস্তার ভিতরে ভরে হাতির পিঠে চাপিয়ে পুরো মুর্শিদাবাদ ঘুরাচ্ছিলেন। সিরাজের দৃশ্য দেখে সিরাজের মা সিরাজের বডির উপর লাফে পড়েন, সিরাজের মাকে ওখানে মেরে ফেলেন। তারপরে গঙ্গার ওপরে খোঁজবাগ বলে মনুমেন্ট আছে, ওইখানে তার এবং তার বংশধরের পুরো ফ্যামিলির 34টা সমাধি একসাথে আছে।